৭৬ বছরের রেকর্ড ভাঙল তাপদাহ। কাল থেকে সীমিত পরিসরে খুলছে স্কুল কলেজ, শিক্ষার্থী অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া। বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করে বললেন ওবায়দুল কাদের, শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা। উপজেলা নির্বাচন গ্রহণযোগ্য করতে বদ্ধপরিকর কমিশন, অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। ২১ বছরেও কার্যকর হয়নি পলিথিন নিষিদ্ধের আইন, রিসাইকেলের পরিকল্পনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে ইউনিয়ন পর্যায়ে ভেটেরিনারি চিকিৎসা নিয়োগের তাগিদ, পশু চিকিৎসাকে জরুরি সেবা ঘোষণার দাবি। ছিয়াত্তর বছরের রেকর্ড ভাঙল এপ্রিলের তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে চলমান প্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে। এদিকে রোববার থেকে স্কুল কলেজ খুলে দেওয়ার মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। দেশ জুড়ে তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন, আগুন ঝরা গরমে উঠেছে মানুষের নাভিশ্বাস। রাজধানীতে যেখানেই মিলছে ছায়া, সেখানেই একটু জিরিয়ে নিচ্ছেন পথচারীরা। এবং যে পরিমাণে তাপ, রাস্তায় বের হইলে মুখ ঠুক ঝলসে যাচ্ছে, এরকম অবস্থা হচ্ছে। এত ভাবে গাও জ্বলা যাচ্ছে, তাপে হচ্ছিল পড়ে যাচ্ছে, কর্ম করা যাইতেছে না, কর্ম না করলে আমরা খাইতে পারতেছি না। এত গরমের চাপে মানে মেন্টালি মানুষ আসলে ঠিক থাকতেছে না। নানা ধরনের বিভিন্ন শারীরিক সমস্যার পাশাপাশি আয় রোজগারেও পড়েছে ভাটা। থাকতেই পারতেছি না, এত গরম। আয় রোজগার ম্যানেজার রাস্তায় খেপ নাই, গরমের জন্য তো চালাতে পারতেছি, শরীরের গরমের জন্য তো শরীরে এনার্জি নাই। আবহাওয়া অফিস বলছে দেশের ৭৫% এলাকায় বয়ে যাচ্ছে টানা তাপপ্রবাহ, যা আগে ছিল না। তবে সিলেট ও চট্টগ্রামে বৃষ্টির আভাস দিয়েছে তারা। ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং এইসব এলাকা থেকে বৃষ্টি শুরু হতে পারে, শুরু হয়ে সেটি ঢাকা পর্যন্ত এটি বিস্তার লাভ করতে পারে। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী রোববার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এক শিফটের স্কুল সকাল ৮টা থেকে 11:30 এবং 2 শিফটের স্কুলগুলো সকাল 8টা থেকে 9:30 ও পৌনে 10টা থেকে 11:30 পর্যন্ত চলবে। তবে অসহনীয় তাপপ্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে অভিভাবক ও শিক্ষার্থীরা। এই গরমে যে স্কুল না খোলাই ভালো হবে, কারণ এতে অনেকে হিটস্ট্রোক করে মারা যাচ্ছে। তারপরে যে সামনে পরীক্ষা, এই জন্য একটু আমাদের সুস্থ থাকা দরকার রয়েছে। আরও কয়েকদিন পরে যখন পরিস্থিতিটা যদি একটু সামাল দেওয়া যেত, তখন খুললে এই স্কুলটা আমাদের জন্য ভালো হতো। আর তাপ দাপার জন্য আপনার যে স্কুল প্রতিষ্ঠান বন্ধ রাখছে, এটা যতদিন রাখছিল ঠিক ছিল, কিন্তু এইভাবে যদি চলতে থাকে এইভাবে বন্ধ রাখা ঠিক হবে না। আগে বাচ্চার সুস্থতা, বুঝছেন, যদি সুস্থই না থাকে তাহলে পড়াশোনা করে কি করবে। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আজও দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে। এ অবস্থায় বাড়ছে গরমজনিত রোগবালাই, হাসপাতালগুলোতে আক্রান্তদের ভিড়। বিভিন্ন জেলায় জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে মাইকিং করা হচ্ছে। শ্রমজীবী পথচারীদের মাঝে স্যালাইন সহ পানীয় বিতরণ করছে বিভিন্ন সংগঠন। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনায় অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। সপ্তাহ জুড়েই এ অবস্থা থাকতে পারে। রাজশাহীতে প্রচণ্ড গরমে সড়কের পিচ গলে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই। শরবত, স্যালাইন ও পানি বিতরণ সহ পথচারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দিচ্ছে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংগঠন। অটো চালকরা চরম কষ্টের মধ্যে আছে। এই কারণে
আমরা এই ওর স্যালাইন এবং শরবতটা পান করা। চুয়াডাঙ্গার ওপর দিয়েও গত কয়েকদিন ধরেই অতি তীব্র তাপপ্রবাহ বইছে। তাপমাত্রা 40 থেকে 41 ডিগ্রির ঘরে ওঠানামা করলেও শুক্রবার পারদ চড়ে 42 ডিগ্রির ঘরে। দিন ও রাতের তাপমাত্রায় খুব বেশি পার্থক্য না থাকায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এদিকে তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করছে জেলা ও উপজেলা প্রশাসন। অতি তীব্র তাপদাহে পাবনার মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। পারদ উঠেছে 42 ডিগ্রিতে। কষ্টে আছেন কৃষক, রিকশা ও ভ্যানচালক, ইটভাটার শ্রমিকরা। তীব্র গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ সব বয়সী মানুষ। প্রচণ্ড গরম ও তাপদাহে নাটোরে জনজীবন বিপর্যস্ত। শিশু কিশোররা গরম থেকে রক্ষা পেতে নোংরা পানিতে নেমে সাঁতার কাটছে। গুরুদাসপুরে হিটস্ট্রোকে 50 এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে সিংড়ায় পরিবেশ কর্মীরা চলন বিলের ধান কাটা শ্রমিকদের মাঝে নিয়মিত স্যালাইন, বোতলজাত পানি ও জুস বিতরণ করছে। গতকাল থেকে পানি, খাবার, স্যালাইন, শরবত এবং বিস্কুট বিতরণ করছি। জিনিসপাতি দেওয়া, স্যালাইন বা গরমের মধ্যে দেওয়া, আপনি সেগুলো দিলে পরে এগুলো তো আসলে নিঃসন্দেহ উপকার। বৃষ্টির জন্য মেহেরপুর, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সিরাজগঞ্জ, মাগুরা সহ বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ আদায় করছেন মুসল্লিরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির দলের ভেতরে গণতন্ত্র নেই উল্লেখ করে কিভাবে তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এমন প্রশ্নও রাখেন ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। জাতীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ নেতার মাজারে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং পরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় জীবনে শেরেবাংলা একে ফজলুল হকের অবদান তুলে ধরেন ওবায়দুল কাদের। বলেন, প্রজাস্বত্ব আইন এবং ঋণ সালিসি বোর্ড গঠন করে শেরেবাংলা কৃষককুলকে রক্ষা করেছিলেন। শেরেবাংলাকে গ্রাম বাংলার কৃষকরা কোনোদিনও ভুলতে পারবে না। তিনি চিরদিন তাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতায় যেতে বিএনপি বিদেশিদের দাসত্ব করে। দাসত্বের বিষয়টি এ তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে। তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছে এবং প্রহসনে পরিণত করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। আজকে যেই নেতারা বড় বড় কথা বলেন, তারা কবে দলীয় কাউন্সিল করেছে? 501 জনের জাম্বো জেট মার্কা কমিটি কোথায় মিটিং করবে? বিএনপির দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নিজেদের করে যাদের গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ আশা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। উপজেলা নির্বাচনে কোনো কেন্দ্রে জাল ভোট হলে সেই কেন্দ্র তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাঠ প্রশাসন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন কমিশনার আহসান হাবিব খান। নির্বাচন কমিশন অবাধ ও নিরপেক্ষ ভোট করতে চায় জানিয়ে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন এই কমিশনার। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে কমিশন বদ্ধপরিকর। সাফ জানান, নির্বাচনে কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না। সঙ্গে সঙ্গে সেই কেন্দ্র বন্ধ হবে। যদি ওখানে কেউ কোন রকম অস্বস্তিকর পরিবেশ বা স্বাভাবিক পরিবেশকে বিঘ্ন ঘটায়, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকবে। ততক্ষণ পর্যন্ত ভোট কার্যক্রম বন্ধ থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে যখন ঠিক করবে তখন তো ভোট কার্যক্রম। যদি এটাও যদি ফেলে এত শক্তিশালী দখল হয়ে গেছে, প্লিজ
ক্লোজ দ্য চ্যাপ্টার, ভোট কেন্দ্র বন্ধ, চলে যান, ভেগে যান, বাট কোন প্রকার সহিংসতাকে গ্রহণ করা হবে না। মানসম্মত আমিষ উৎপাদন এবং আমিষে স্বয়ংসম্পূর্ণ হতে হলে দেশে বিদ্যমান ভেটেরিনারি চিকিৎসকদের কাজে লাগাতে হবে। পশুর যথাযথ চিকিৎসার পাশাপাশি বিজ্ঞানসম্মতভাবে মাংস ও দুধ উৎপাদন করা না হলে তা জনস্বাস্থ্যের ক্ষতির কারণও হতে পারে। মানুষের চিকিৎসা সেবার মতো ভেটেরিনারিকে জরুরি সেবা ঘোষণারও দাবি উঠেছে বিশ্ব ভেটেরিনারি দিবসের আলোচনায়। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বছরে 141 লাখ মেট্রিক টন দুধ, 47 লাখ মেট্রিক টন মাংসের চাহিদা। এই চাহিদা মেটাতে দেশে 2,47,000 গবাদি পশু পালিত হয়, সাথে হয় পোলট্রি, হাঁস মুরগির উৎপাদনও। বাস্তবতা হলো এ বিপুল সংখ্যক প্রাণীর লালন পালন ও মানসম্মত আমিষের উৎপাদনের বড় বাধা হলো পশু চিকিৎসকের স্বল্পতা। শুধু উপজেলা পর্যায়ে ছাড়া ভেটেরিনারি চিকিৎসক নেই। বিশ্ব ভেটেরিনারি দিবসে দাবি জানানো হলো ইউনিয়ন পর্যায়ে চিকিৎসক নিয়োগ দেবার। শুধু তাই নয়, এটিকে জরুরি সেবা ঘোষণার দাবিও জানানো হয়েছে। আমরা আমাদের উৎপাদনকে নিয়ে যেতে চাই। প্রতি মানুষকে আমরা 150 গ্রাম মাংস, আমরা 165টা ডিম এবং 270 মিলিলিটার দুধ আমরা নিশ্চিত করতে চাই। আমরা জানি যে এই স্মার্ট এই ডিসিপ্লিনটাকে এটিকে আরও বেশি শক্তপোক্ত করবার জন্য আমার দরকার স্কিল ডেভেলপমেন্ট। বর্তমান বাস্তবতায় পোলট্রি ও ডেইরি শিল্পেও দেশ স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব। বিজ্ঞানসম্মতভাবে উৎপাদন করা গেলে এসব পণ্যের রফতানির সম্ভাবনাও ব্যাপক। আমরা এত ডাইভার্স এনিম্যাল এবং ডাইভার্স ফিশ নিয়ে পড়াশোনা করি, যার কারণে কিন্তু আমাদের ভেটেরিনারিয়ানদের মধ্যে একেবারে ইনফেকশাস ডিজিজ থেকে শুরু করে জুনোটিক ডিজিজ, ফুড সেফটি, ইভেন এনভায়রনমেন্টাল হেলথ, সকল বিষয়ে কিন্তু তার মধ্যে আমাদের মধ্যে একটা কোয়ালিটি গড়ে ওঠে। বাংলাদেশে এটা গবেষণায় প্রমাণিত হয়েছে, আমাদের হিউম্যানের 14টি অ্যান্টিবায়োটিক বাংলাদেশে রেজিস্ট্যান্স, তা থেকে তার একটা সোর্স হিসাবে ধরা হয় কিন্তু লাইফস্টকের যে প্রোডাক্টগুলি আছে। সুতরাং এখানে ফুড সেফটি কোয়ালিটিতে ভেটেরিনারিয়ানরাই কিন্তু এখানে কাজ করে থাকে। সব মিলিয়ে দেশে 12টি প্রতিষ্ঠান থেকে প্রতি বছর 1200-র মতো ভেটেরিনারি চিকিৎসক পড়াশোনা করে বেরিয়ে আসেন। কার্যকর উদ্যোগ নিলে অনায়াসে এই জনশক্তিকে কাজে লাগানো সম্ভব। হেলথ মনিটরিং অ্যান্ড ডিজিজ ম্যানেজমেন্ট আরেকটি আমাদের কাজের জায়গা, যার মাধ্যমে একটা নিরাপদ প্রাণীজ আমিষ আমরা উপহার দিতে পারি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। 21 বছরেও কার্যকর হয়নি পলিথিন নিরোধ আইন। আইনি দুর্বলতার সুযোগে পরিবেশ বিপর্যয়ের প্রধান উপাদানটি এখন রাজধানী সহ সারা দেশেই সহজলভ্য। বিশেষজ্ঞরা বলছেন, পলিথিনের বিকল্প কোনো কিছু বাজারে সুলভ না হলে কেবল আইন করে নিয়ন্ত্রণ সম্ভব নয়। 21 স্পেশালে পলিথিনের অবৈধ উৎপাদন, ব্যবহার এবং পরিবেশ ঝুঁকি নিয়ে ফারজানা শোভার 2 পর্বের রিপোর্টের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন তফসির হাসান ও মোহাম্মদ হানিফ। 2002 সালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধন করে পলিথিন উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয়, মজুত, বিতরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আইন ভাঙলে জেল ও জরিমানার বিধানও রয়েছে। কিন্তু বাস্তবতা কি বলছে? শুধু ঢাকায় প্রতিদিন 2 কোটির বেশি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করে ফেলে দেয়া হয়। বেসরকারি সংস্থা এসডোর সমীক্ষা বলছে, দেশে গেল বছরে 78,000 টনেরও বেশি পলিথিন বর্জ্য উৎপাদন হয়েছে। এর মধ্যে শুধু রাজধানী ঢাকায় 5,996 টন। ফ্যাক্টরি করেন যেখানে এগুলা পলিথিন থেকে উৎপাদন, ওইখানে পলিথিন বন্ধ করে পাট শুরু করেন, তাহলে তো সব জায়গায় পৌঁছবে। সরকার যদি এভাবে আপনার না দিত তাহলে কিন্তু পাবলিক নিতে চাইতো না। বন্ধ হয় না, যারা দায়িত্বশীল তারা হয়তো কেয়ার নেয় না, এই জন্য আবার বন্ধ হয় না। কাস্টমার তো চায় যে পলিথিন। পলিথিন থেকে নির্গত হয় বিসফেনল নামক বিষাক্ত পদার্থ, যা মানবদেহের জন্য ভয়াবহ ক্ষতিকর। তাই চিকিৎসা বিজ্ঞানে পলিথিন ব্যাগকে চর্মরোগের এজেন্ট বলা হয়। এছাড়া পলিথিনে মাছ, মাংস মুড়িয়ে রাখলে এতে রেডিয়েশন তৈরি হয়ে খাবার বিষাক্ত হয়ে যায়। আইনের চোখ ফাঁকি দিয়ে কাপড়ের মতো দেখতে এক ধরনের রঙিন পলিথিন টিস্যু বা চায়না টিস্যু ব্যাগে বাজার সয়লাভ হয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই রাজধানী ঢাকা সহ সারা দেশেই পলিথিন ব্যাগের ব্যবহার চলছে। জিরো ওয়েস্টে বাংলাদেশের মতো সোশ্য কালচারাল ইকোনমিক্যাল সিচুয়েশন থেকে যাওয়া খুবই চ্যালেঞ্জিং। প্লাস্টিক যে খালি নিষিদ্ধ করে ফেলবে সেই জায়গাটা বেশি চ্যালেঞ্জ, তার চেয়ে কম চ্যালেঞ্জে প্লাস্টিকটাকে আমরা রিসোর্স করে ফেলতে পারি। এটা ওয়েস্ট তো যাচ্ছে, তো ওয়েস্ট হিসাবে না দেখে এটাকে কালেকশন সিস্টেমটা শক্তিশালী করে এটাকে আমরা
ওয়েস্ট টু রিসোর্সে নিয়ে যেতে পারি। পাট ও বস্ত্রমন্ত্রী বলছেন উৎপাদনের ব্যয় বেশি হওয়ায় বাজারে মিলছে না পরিবেশ বান্ধব পাটের সোনালী ব্যাগ। যখন আমরা এভাবে একটি উৎপাদন করে যেতে পারবো, তখন ইচ্ছা করলে এটারও দাম নির্ধারণ করে বিভিন্ন উন্নয়নশীল দেশগুলির মতো আমরাও কিন্তু পারবো। আর পরিবেশ মন্ত্রী পলিথিন বা প্লাস্টিকের রিসাইকেলের পরিকল্পনার কথা জানান তিনি। আমরা আইন করেছি, তবে আসলে আইনের কার্যকারিতা আমরা সেভাবে নিশ্চিত করতে পারিনি। বর্জ্য হিসেবে থাকবে না, কোনোভাবে এটার আপনি আবার পুনর্ব্যবহার আপনি নিশ্চিত করবেন বা অন্য আকারে এটাকে ব্যবহার করবেন। তো সেটা তো আর রাতারাতি ওখানে হয়ে যায়নি, সেটা ধাপে ধাপে হয়েছে। আমাদেরও ওটা আছে, আমরা শুধু একটা নীতিমালা করে দিতে চাই না, এটা যেন বাস্তবসম্মত হয়, এটাকে যেন আমরা খুব দ্রুত কার্যকর করতে পারি। পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন সর্বস্তরের মানুষের জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পলিথিন বন্ধে কঠোরভাবে আইন বাস্তবায়নের বিকল্প নেই। ২১ বছরেও কার্যকর হয়নি পলিথিন নিয়ন্ত্রণ আইন এবং পাটজাত মোড়কের ব্যবহার সংক্রান্ত আইন। এই বহুবিধ ক্ষতিকর যে পলিথিন ব্যাগ, তার বিকল্প এবং সস্তা বিকল্প পাট এবং কাপড়ের ব্যাগ কোনো এক অজানা কারণে বাজারে দেখাই পাওয়া যায় না। পরিবেশবিদরা বলছেন আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে অতি দ্রুত যদি পলিথিন নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে অচিরেই বাংলাদেশকে দিতে হবে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ মূল্য। বহুবিধ ক্ষতিকর বা দূষণের কারণে তৈরি হতে পারে একটি অসুস্থ প্রজন্ম। ফারজানা শোভা, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জঙ্গিবাদের মতো সাইবার অপরাধও নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলছে সিআইডি, সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ। প্রচণ্ড গরমে হ্যাচারি খাতে সংকট, জাতীয়ভাবে মাছের উৎপাদন বিপর্যয়ের আশঙ্কা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করলে জঙ্গিবাদের মতো সাইবার অপরাধ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। সিআইডি সদর দপ্তরে স্টুডেন্টস এনগেজমেন্ট টু কামব্যাক সাইবার ক্রাইম বিষয়ক কর্মশালায় সিআইডি প্রধান আরও বলেন, বিশ্বজুড়েই বাড়ছে সাইবার অপরাধ। এসব অপরাধ এবং অপরাধীর বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত এই ইউনিট এরই মধ্যে অনেক সাফল্য পেয়েছে। পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতে সিআইডি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান সংস্থাটির প্রধান। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ 8টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। ফেসবুকও নাই, আইডি নাই, তার নামে ফেসবুক আইডি খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, বিকৃতি রুচির ছবি ছড়ানো হচ্ছে এবং তাকে ব্ল্যাকমেইলিং করা হচ্ছে। মানুষের কাছ থেকে প্রতারণা করে বহু অর্থ উপার্জন করে এবং এই অর্থগুলি দেশের বাহিরে পাঠিয়ে দেয়। দ্যাট ইজ মানি লন্ডারিং। এদেশের জঙ্গি আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি না, with the support of the public, with the support of the students and other society member. I do believe that we can control the cyber offenses. 10 কোটি 13 লাখ টাকা লোপাটের অভিযোগে গ্রেফতার অগ্রণী ব্যাংক পাবনার কাশীনাথপুর শাখার 3 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে 26 এপ্রিল তাদের সাময়িক বরখাস্ত করা হয়। আফজাল হোসেন বলেন, ব্যাংক পরিদর্শনে গিয়ে 10 কোটি 13,62,378 টাকা খোয়া যাওয়ার সত্যতা পাওয়া যায়। পরে পুলিশকে অভিযোগ দিলে তাদের গ্রেফতার করা হয়। ঘটনায় অভিযুক্ত শাখা ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে শুক্রবার তাদের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি চুয়েট শিক্ষার্থীদের গণপরিবহনে আগুনের প্রতিবাদ, পুলিশের হয়রানি ও সড়ক মহাসড়কে নৈরাজ্য বন্ধ সহ শ্রমিকদের নিরাপত্তার দাবিতে বৃহত্তর চট্টগ্রামে 48 ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রোববার ভোর 6টা থেকে এই কর্মসূচি চলবে। দুপুরে চট্টগ্রামের কদমতলী আন্তজেলা পরিবহন মালিক সমিতির কার্যালয়ে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক। বক্তব্য রাখেন গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। এ সময় বৃহত্তর চট্টগ্রামের সকল সড়ক মহাসড়কে অবৈধ যান চলাচল নিষিদ্ধ ও চুয়েট শিক্ষার্থীদের হাতে ক্ষতিগ্রস্ত পরিবহনের ক্ষতিপূরণ দাবি করেন তারা। রাজশাহীর গোদাগাড়িতে বালু মহলে বালু উত্তোলন, পরিবহন ও টোল আদায়ে কোনো শর্তই মানছেন না ইজারাদার। মহাসড়কের পাশে জনবসতি এলাকার প্রায় ২০ বিঘা জমিতে কাঁচা ধান কেটে বালু রাখার প্রস্তুতি চলছে। প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসী। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে সুলতানগঞ্জে প্রায় ২০ বিঘা ৩ ফসলি জমি বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে কাঁচা ধান কেটে ফেলার প্রস্তুতি চলছে। এখানে মজুত রেখে বিক্রি করা হবে পদ্মা থেকে পাইপ দিয়ে তুলে আনা বালু। গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ও ফুলতলা এলাকায় ৫ ও ৬ মৌজার বালুমহাল দুটি প্রায় ৭.৫ কোটি টাকায় ইজারা পেয়েছে মুখলেসুর রহমান মুকুলের প্রতিষ্ঠান মেসার্স মুন এন্টারপ্রাইজ। ইজারার ৭ ও ১০ নম্বর শর্তে বলা আছে, কোনোভাবেই ফসলি জমি, বসতবাড়ি ও রাস্তার ক্ষতি করে বালু মজুত করা যাবে না। শর্ত ভঙ্গ করে জনবসতি এলাকার কৃষি জমিতে বালু রাখার জায়গা করায় ক্ষুব্ধ গ্রামবাসী। অভিযোগ, এখানে বালু রাখা হলে বাতাসে উড়ে বাড়িঘর নষ্ট হবে, বালুবাহী যানবাহনের শব্দে টেকা দায়ী হয়ে যাবে, নষ্ট হবে পরিবেশ, জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কাও তাদের। বাসাতে সম্পূর্ণ বালু ঢুকে যাবে, তারপরে বালুতে চোখে মুখে ঢুকবে, খাবার পর্যন্ত ঢুকবে। বালু উড়ে তো আমরা কানা চোখে আরো কানা হয়ে যাব। পানি যদি ড্রেন যদি করে তাহলে তো পানি চলে গেল, আর ড্রেন যদি না করে তাহলে পানি সম্পূর্ণ সেখানে আমাদের এই নাইনজুড়িতে ঢুকবে। যদি করে তো আমাদের এক গাড়ি কালকে ওগুলো ফেলেছে, তাই আমরা বাড়িতে থাকতে পারছি না, তাইলে কি আমরা থাকতে পারি? এদিকে ১২০ টাকা নিয়ম থাকলেও বালির ট্রাকের টোল নেওয়া হচ্ছে ৫০০ টাকা করে। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ইজারাদার। না, এটা সঠিক না, আমরা কাটবো কেন ধান? আচ্ছা, কে কাটছে ওটা? এটা আমার জানা নাই ভাই। স্থানীয় প্রশাসন বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যেভাবে উল্লেখ করা আছে চুক্তিপত্রে এবং হচ্ছে যে আইনের ভিতরে থেকে হচ্ছে তাদেরকে হচ্ছে যে কাজ করতে হবে, এর বাইরে আর অন্য কোনোভাবেই হচ্ছে যে কোনো কিছু করার, আইনের বাইরে করার কোনো সুযোগ নাই। যদি কোনো ভায়োলেশন হয়, কোনো শর্তের ভায়োলেশন হয়, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব, কারণ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করবো ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে। এবং অবৈধভাবে কাউকে এখানে বালু উত্তোলন কিংবা মজুত করতে দেওয়া হবে না। এক কথায় আমরা বলতে চাই, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন যিনি ভঙ্গ করবেন তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। ৩ ফসলি জমিতে বালু মজুতের প্রক্রিয়া বন্ধে উচ্চ পর্যায়ের পদক্ষেপ চান এলাকাবাসী। সমর ইসলাম, ২১ টেলিভিশন। প্রচণ্ড গরমে বিপর্যয় দেখা দিয়েছে রেণুপোনা উৎপাদনে। তীব্র তাপদাহে শুকিয়ে যাচ্ছে যশোরের জলাশয়গুলো। পানির অভাবে রেণুপোনা বিক্রিতেও নেমেছে ধস। হ্যাচারি মালিকদের দাবি, সহসা পরিস্থিতির উন্নতি না হলে মৎস্য উৎপাদনে জাতীয়ভাবে বিপর্যয় দেখা দিবে। যশোর প্রতিনিধি শিকদার খালিদের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। দেশে রেণুপোনা উৎপাদনের শীর্ষে যশোর। দেশের মোট চাহিদার ৬০% রেণুপোনা সরবরাহ হয় এখান থেকেই। চাঁচড়ার ৮২টি হ্যাচারিতে ফাল্গুন মাস থেকে শুরু হয় রেণু উৎপাদনের মৌসুম। মধ্য আষাঢ় পর্যন্ত চলে রেণুপোনা উৎপাদন ও বিপণন। তবে গত ২ সপ্তাহ ধরে চলা তীব্র তাপপ্রবাহে চরম বিপর্যয় নেমে এসেছে এখানকার হ্যাচারিগুলোর রেণুপোনা ও চারা মাছ উৎপাদনে। খাঁ খাঁ করছে হ্যাচারিগুলো। অনাবৃষ্টি আর ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় পানি শূন্য হয়ে পড়ছে পুকুরগুলো। গরমে মরে যাচ্ছে রেণু ও ধানিপোনা। এতে আর্থিকভাবে ক্ষতির শিকার ব্যবসায়ীরা। তীব্র গরমের কারণে এখন হচ্ছে ভরা মৌসুম। গতবার আমরা এই টাইমটাই লক্ষ লক্ষ টাকার মাছ বেচা কিনা করেছি, কিন্তু সেই টাইমে এখন ১ টাকার মাছও বেচা কিনা করতে পারছি না। বাংলাদেশের মধ্যে সবথেকে বড় পোনা উৎপাদন কেন্দ্র, এই জায়গায় আমাদের কোনো বেচা কিনা নেই। বর্ষা নেই, এই কারণে আমরা মাছ বেচা কিনা করতে পারতেছি না। আর যেখানে মাছ পাঠাচ্ছি মাছ সব মারা যাচ্ছে। মাছের চারা পোনা যে রকম পরিমাণের ডেলিভারি দিতাম, কিন্তু পানির সংকটের কারণে আমরা ওই মাছের চারা পোনাগুলো উৎপাদন করতে পারছি না। এ অবস্থায় রেণু রক্ষায় পুকুরের পানি পরিবর্তন সহ নানা পরামর্শ দিচ্ছে জেলা মৎস্য দপ্তর। যে কোনো ধরনের ইউরিয়া জাতীয় সার প্রয়োগ বন্ধ রাখা এবং পানি পরিবর্তনের ব্যবস্থা করা, ডিপ টিউবওয়েলের মাধ্যমে প্রত্যেকদিন কিছু পরিমাণ পানি দেয়া, আর যদি খুব সম্ভব হয় ভালো হয় যে এয়ারেটার চালানো। আর
কিছু পরিমিত জায়গায় কিছু কচুরিপানা দিয়ে ঠান্ডার সৃষ্টি করা। চলতি বছর যশোরে রেণুপোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 18.5 মেট্রিক টন। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হুন্ডির সাথে প্রতিযোগিতায় ব্যর্থ ডলারের বিনিময় মূল্য, মুদ্রা বিনিময় হার স্থিতিশীল করার পরামর্শ। রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েল, ফিলিস্তিনের পক্ষে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো এখনও উত্তাল। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বৈধ পথে ডলারের বিনিময় মূল্য হুন্ডির সাথে প্রতিযোগিতামূলক করা সম্ভব নয় বলছে কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনেই দেশে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ঠিক হচ্ছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে অর্থনীতিবিদরা বলছেন, মুদ্রা বিনিময় হারকে স্থিতিশীল করতে পারলেই হুন্ডির সাথে বৈধ পথে ডলারের মূল্যের পার্থক্য এমনিতেই কমে আসবে। মেহেদী হাসানের রিপোর্ট। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে 2.5% প্রণোদনা দেয় সরকার। চাইলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আরও 2.5% প্রণোদনা দেওয়ার অনুমোদন দেয়া আছে। চলতি 2023-24 অর্থবছরের 9 মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে মোট $17 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছে। আর চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে $2.1 বিলিয়ন পর ফেব্রুয়ারিতে আসে $2.16 বিলিয়ন। কিন্তু মার্চে প্রবাসী আয় নেমে যায় $2 বিলিয়ন নিচে। ব্যাংকিং চ্যানেলে এখন ডলার প্রতি 110 টাকা করে পাওয়া যাচ্ছে, সঙ্গে 2.5% প্রণোদনা যোগ করলে দাঁড়ায় প্রায় 113 টাকা। কিন্তু হুন্ডিতে মিলছে অন্তত 117 টাকা 50 পয়সা। ব্যাংকিং চ্যানেলে ডলারের মূল্য হুন্ডির সমপর্যায়ে নিতে পারলে রেমিটেন্স পাঠাতে আরও উৎসাহিত হতেন প্রবাসীরা, বলছেন অর্থনীতিবিদরা। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, হুন্ডির সাথে প্রতিযোগিতা সম্ভব নয়। আপনি ইললিগাল ওয়েতে যখন কোনো ট্রানজ্যাকশন করবেন, সেইটার কোনো প্রাইস নাই। সেটা কিন্তু আপনি যে প্রাইস চাবেন সেই প্রাইসেই ইললিগাল ট্রানজ্যাকশন হয়। আপনার লিগ্যাল ট্রানজ্যাকশন হতে গেলে আপনাকে অবশ্যই একটা বাস্তব ভিত্তিক এবং নীতিমালা ভিত্তিক আইনি ভিত্তির মাধ্যমেই এক্সচেঞ্জ রেটটা নির্ধারিত হয়। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকের সাথে হুন্ডির পার্থক্য খুব বেশি হলে হুন্ডি ঠেকানো মুশকিল। আমি যখন টাকা পাঠাবো, আমাকে যদি কেউ উচ্চ হারে হুন্ডির রেটটা দেয়, আমি তো তার কাছে টাকাটা দিয়ে আমি বাড়ায় চলে যাব এবং আমার পরিবার কিন্তু ডলারটা ঠিকই পাবে। হুন্ডির সাথে বৈধ চ্যানেলের পার্থক্য কমাতে চাইলে মুদ্রা বিনিময় হারকে আগে স্থিতিশীল করতে হবে বলেও মত এই অর্থনীতিবিদের। সরবরাহ যদি কম থাকে, রেটটা যদি আনস্টেবল থাকে, এক্সপেকটেশনটা যদি হয় যে আরো কমবে টাকার দাম, ডলারের দাম আরো বাড়বে, তাহলে তো বাজার স্থিতিশীল থাকবে না এবং এই রেট দুটো কখনোই এক হতে পারবে না। এটা আমাদেরকে কাজ করতে হবে স্থিতিশীলতা আনার ব্যাপারে, এক্সচেঞ্জ রেটকে স্টেবিলাইজ করতে হবে এবং সেই জন্য ইন্টারেস্ট রেট পলিসিটা খুব কাজে লাগবে। এখানে টাকাকে অ্যাট্রাকটিভ করতেই হবে। হুন্ডি নিয়ন্ত্রণ করতে পারলে রেমিটেন্স প্রবাহ আরো কয়েক বিলিয়ন ডলার বাড়ানো সম্ভব বলেও মত অর্থনীতিবিদদের। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। দক্ষিণ চট্টগ্রামে একটি ভালো মানের হাসপাতাল তৈরির দাবি জানিয়েছেন এস আলম গ্রুপ ও একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু। জাতীয় সংসদ ভবনের এলডি হলে পটিয়া সমিতি আয়োজিত ঈদ পুনর্মিলনী মেজবান অনুষ্ঠানে এই দাবি জানান আলহাজ আব্দুস সামাদ লাবু। সমিতির সভাপতি সৈয়দ হাবিব হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম 12 আসনের সংসদ সদস্য মোতাহারুল ইসলাম চৌধুরী, বিচারপতি JBM হাসান সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশের প্রাচীন উপজেলা পটিয়ার নানা তথ্য সমৃদ্ধ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। পরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানে অংশ নেন বিশিষ্টজনেরা। এবার ব্যবসা বাণিজ্যের সংবাদ। ইসলামী ব্যাংক বাংলাদেশ PLCর কুমিল্লা জোনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। ম্যাজিক প্যারাডাইস পার্কে সম্মেলনে কুমিল্লায় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মুনিরুল মাওলা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ
মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ সাব্বির এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু সাইদ মোহাম্মদ ইদ্রিস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জোন প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম। খুলনায় গ্লোবাল মেজর অপারেশনস ব্র্যান্ড হায়ারের ফ্ল্যাগশিপ শোরুম চালু হয়েছে। খুলনা নগরের কেডিএ এভিনিউতে নতুন এই শোরুমের উদ্বোধন করা হয়। স্বাচ্ছন্দ্যে কেনাকাটার জন্য খুলনা শহরের বাসিন্দাদের জন্য প্রিমিয়াম ডিসপ্লে সহ এই ফ্ল্যাগশিপ শোরুমটি চালু করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শোরুমের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন হায়ার বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াও শিয়াংজিং। উদ্বোধনের দিন থেকে টানা 5 দিন পর্যন্ত শোরুমটিতে সকল গ্রাহকদের জন্য থাকবে এক্সক্লুসিভ ডিসকাউন্ট এবং উপহার। সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখার বার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর এক হোটেলে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবিবুর রহমান। এছাড়াও ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধান, বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন নির্বাহীরা এবং দেশের 226টি উপশাখার ইনচার্জরা সম্মেলনে অংশ নেন। পরে উপশাখাসমূহের করণীয় নিয়ে আলোচনা করা হয়। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 76 বছরের রেকর্ড ভাঙল তাপদাহ। কাল থেকে সীমিত পরিসরে খুলছে স্কুল কলেজ, শিক্ষার্থী অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া। বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করে বললেন ওবায়দুল কাদের। শেরেবাংলার মৃত্যুবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা। উপজেলা নির্বাচন গ্রহণযোগ্য করতে বদ্ধপরিকর কমিশন, অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। 21 বছরেও কার্যকর হয়নি পলিথিন নিষিদ্ধের আইন, রিসাইকেলের পরিকল্পনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।